হে গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে অনেক দিন পরে বের হলাম। তারপর বলো তোমাদের কি অবস্থা, কি খবর? আমার তো আজকে খুবই ঠান্ডা লাগছে, কারণ আজকে সকাল থেকে ওয়েদারটা একটু কেমন লাগছিল জানি, আমার ঠান্ডা ঠান্ডা। আর বাসা থেকে বের হওয়ার পরই আমার ভাগ্নি এমন দৌড় মারলো যে ওকে ধরতে আরেকটা দাদা ছুটে গেল। কি আর বলবো, এত দুষ্টু, এত পাজি, ওকে আটকায় রাখতে আরও 10 জন লাগে। ওকে আটকায় আমরা কি রাখবো, মানে আমাদেরকে ওই আটকায় রাখে। যাই হোক, আসল কথা হচ্ছে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আমি, আমার দিদি ভাই, আমার জামাইবাবু এবং তার পরিবার মিলে সবাই মিলে ঘুরতে যাব। আমার মা বাবা আসেনি। আর আজকে আমরা যাচ্ছি পীরগাছায়। পীরগাছা জমিদার বাড়ি, যেটাকে অনেকে মন্থনা জমিদার বাড়ি নামেও চেনে, আবার কেউ কেউ বলে দেবী চৌধুরানীর বাড়ি, আবার কেউ কেউ শুধু রাজবাড়ি নামেও চেনে। মানে এক একজন এক এক ধরনের কথা বলে। তো আমরা চলে গিয়েছিলাম প্রথমে রিকশায় করে সাত মাথায় গিয়ে আমরা অটো নিই। ওখান থেকে পীরগাছা যাওয়ার অটো পাওয়া যায় মাত্র 35 টাকা ভাড়া জনপ্রতি, আপনাকে নিয়ে গিয়ে পীরগাছা রেলওয়ে স্টেশনে নামায় দিবে। তারপর আপনি ওখান থেকে যে কোনো অটোতে করে আপনার নিজ গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। কিন্তু আমরা আসলে রিজার্ভ করে নিয়েছিলাম যে আমাদেরকে একেবারে মন্থনার জমিদার বাড়ির সামনে নামায় দিতে, তাই আমরা একবারে রিজার্ভ করে যাই। ও আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, ওখানে একটা রিলেটিভের বাসা ছিল যেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। যাই হোক, আমরা ভিতরে ঢুকতে থাকি এবং দেখি এখানে দুই পাশে দুইটা থাম্বা। এই থাম্বাগুলো দেখে বোঝা যাচ্ছে যে প্রাচীন সেই সময় এইটা হয়তো প্রবেশদ্বার ছিল বা গেট ছিল মেইন। তো ভিতরে প্রবেশ করি এবং চারপাশে কিছু ভাঙ্গা স্তূপ দেখি এবং হাতের ডান সাইডে একটা মন্দির দেখি, যেটা হচ্ছে দুর্গা মন্দির, যে এখানে দুর্গা পূজা হয় প্রত্যেকবারই এবং মা দুর্গার প্রতিমাকে এখানে ডুবানো হয়নি, যেটা দেখে খুব ভালো লাগলো। আপনারাও দেখুন মায়ের প্রতিমা। এই মন্দিরের থেকে এই ডান পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই ভিতরে যাওয়া যায় রাজবাড়িতে। আজকে এই রাজবাড়ি নিয়ে কিছু বলি। আজকে আমরা চলে এলাম এই মন্থনা জমিদার বাড়িতে, অথবা দেবী চৌধুরানীর বাড়ি নামেও পরিচিত। এটা রংপুর জেলার পীরগাছা উপজেলার মন্থনা নামক স্থানে অবস্থিত, বর্তমানে যাকে আমরা রাজবাড়ি নামেও পরিচিত বা পরিচিতি পেয়েছে। এখানে অনেক মানুষ এখনও আসে, কিন্তু বর্তমানে এই বাড়িটা প্রবেশের জন্য অনেক অনুমতির প্রয়োজন। আমরা ভিতরে ঢুকছিলাম দেখার জন্য। বাড়িটা অনেকটা তালাবন্ধ অবস্থায় আছে। পাশে শুরুতে একটা দুর্গা মন্দির দেখলাম এবং ভিতরে গিয়ে আর একটা দুর্গা মন্দির দেখতেছি আমরা। এখানে মা দুর্গার প্রতিমা ডুবানো হয়নি, এখানে মা দুর্গা বিরাজ করছেন। এবং পাশে আর একটা মন্দির আছে প্রাচীনকালের, এটা নাকি শিব মন্দির। তো চলুন এটা আপনাদের সাথে একটু দেখাই ভিতরে কি কি আছে। মন্দিরটা দেখে বোঝা যাচ্ছে এটা কতটা পুরাতন, এবং এইখানে নাকি এখনো পূজা হয়, মানুষ আসে পূজা দেয়। এই যে ভোলে বাবা বসে আছে, আর পাশে হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। এইখানে মা লক্ষ্মী বিরাজ করছেন, আপনাদেরকে দর্শন করালাম। এবং দেখুন এই মন্দিরটার দেয়ালগুলো দেখলেই বোঝা যাচ্ছে কত পুরাতন, এবং দেয়ালগুলোর গায়ে গাছপালাও গজিয়ে গেছে। এটা একটু আমাদের প্রাচীন অনেক ইতিহাস রয়েছে যা আমি জানি না, ওই জন্য আপনাদেরকে বলতে পারলাম না। পাশে আর একটা রাধা গোবিন্দের মন্দিরও ছিল। আমরা মন্দিরের পাশে একটা রাস্তা ছিল, এদিক দিয়ে নাকি জমিদার বাড়ি যাওয়া যায়, কিন্তু পরে গিয়ে শুনি যে এখানে এখন যাওয়া যায় না। কালের ক্রমে অনেক কিছুই এখন ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস এখনও রয়েছে যা রাজবাড়ির ঐতিহ্যকে বহন করছে। আমরা ভিতরে অনেক কষ্টে ঢুকি এবং অনুমতি পাই রাজবাড়ি দেখার জন্য, এবং আর একটা মন্দির দেখতে পাই এখানে, রাধা গোবিন্দর মন্দির। এখানে রাধা গোবিন্দ এবং আর একটা ঠাকুর ছিল, বসুদেব ও কৃষ্ণ। তারপরে হাতের বাঁ সাইডে আর একটা মন্দির আছে, এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। এটা যেহেতু কালী মন্দির, সেই প্রাচীনকালের কালী মন্দির, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা প্রাচীন, এর ঐতিহ্য বহন করছে সেই সময়কার। এবং এর গায়ের মন্দিরের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে এটা কতটা পুরাতন। আর এই রাজবাড়িটা দেখে আমার খুব ভাল লাগছিল, এইটা কত সুন্দর একটা রাজবাড়ি। তারপরে আমরা ভিতরে প্রবেশ করি এবং আমরা আস্তে ধীরে যাচ্ছিলাম, কারণ অনেকটা জঙ্গল হয়ে গেছিল, পোকামাকড়ের উপদ্রব রয়েছে, ওই জন্য সাবধানতা অবলম্বন করাটাই
প্রয়োজন। চারপাশে অনেক গাছপালা ছিল, এইখানে আম গাছ দেখছি অনেকগুলো। তারপরে আমরা ভিতরে আস্তে আস্তে ঢুকতে থাকি আস্তে ধীরে। এই সেই বাড়ি, যেটা এই জমিদার বাড়ি। একজনের মুখে শুনলাম যে এই বাড়ির জমিদারের নাম ভূপেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। এটা কতটা সত্যি বা কি আমি জানি না, এটা সম্পূর্ণ মানুষের মুখে শোনা কথা। তারপর আমরা ভিতরে প্রবেশ করি এবং চারপাশটা দেখতে থাকি। এটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা প্রাচীন, এবং আমার মনে হয় যে এটা কিছুটা সংস্কার করা হয়েছিল। এবং তারপরে এখন কি জানি না। এখন আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে একটা ঘরের ভিতর দিয়ে আরেকটা ঘরে যাওয়া যাচ্ছে, যেটা আমার খুব ভালো লাগছে। এবং চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আরেকটা জিনিস, পুরানা বাড়িতে গেলে আমার একটা জিনিস খুব মনে পড়ে, সেটা হচ্ছে ভূত। যাই হোক, সেইগুলা বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না। বাড়িটা ভালো লাগলো, এবং এই জিনিসটা দেখে আমি জানতে পারি এটা নাকি সেই সময়কার ওয়াশরুম ছিল। তারপর আমরা এদিকে রাজবাড়ির পিছন দিকে আসি, এবং পিছন দিকে আসে একটু ভিডিও করতে থাকি। তারপর এই পাশে একটা কুয়া দেখি আমরা। এই কুয়াটার মধ্যে অনেকগুলো কচু গাছ গজায় গেছে। তার পাশে আর একটা ঘর ছিল, সেটাও এখন জঙ্গল দিয়ে ভরা। মানে এটা এখন পরিচর্যার অভাবে এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে চারপাশটা। রাজবাড়ির অনেক কিছুই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু যদিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তারপরেও যা আছে তা সেই কালের ঐতিহ্যকে এখনও বহন করে চলছে। আর এই রাজবাড়িগুলোতে আসলে একটা কথাই মাথায় আসে যে কত মানুষের সমাগম ছিল এই বাড়িতে, কিন্তু বর্তমানে এগুলো এখন শুধু স্মৃতি এবং সেই কালের ঐতিহ্যকে বহন করে চলতেছে। যাই হোক, আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে। আমরা বার হয়ে চলে আসি। আমাদেরকে সন্ধ্যার আগে ওখান থেকে বের হয়ে যেতে বলা হয়েছিল, এবং দেখি একটি ছাগল বাইরে বসে আছে। তারপর আমরা আস্তে আস্তে বার হই, এবং দুই পাশে দুইটা পুকুর দেখলাম। পুকুরটা দেখে খুব ভাল লাগছিল। হয়তো এটা সেই সময়কার পুকুর হতে পারে, আমি ঠিক জানি না। তারপর আমাদের সাথে এক পুচ্চুর দেখা হয়। এই পুচ্চুর সাথে অনেকক্ষণ সময় আমরা পার করি ওখানে। এই পুচ্চুটা অনেক কিউট ছিল। তারপর আমাদের পুচ্চুকে নিয়ে আমরা হাঁটা দিই। আর এই ছিল আমার পীরগাছার ব্লগ। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। সবার সাথে আবার পরের একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।